ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 96। এটি হচ্ছে 18+দের জন্য এই কন্টেন্টটা। পাশে একজন কাজী ও একজন উকিল। চারপাশে থমথমে বাতাসে নিস্তব্ধতা বিরাজ করছে। কাজী সাহেব সামনে ছড়ানো ছিটানো অজস্র বন্দুকে নল দেখে ভয়ে থরথর করে কাঁপছেন। কোনো মতে হড়বড়িয়ে তিনি বলে উঠল, এখন কি বিয়ে পড়ানো শুরু করব? মা দেখো, চারপাশে আবহাওয়া ভালো না, যখন তখন ঝুমঝুমি বৃষ্টি নামবে। প্রহেলিকা চোখ তুলে এক পলক পাশে বসা সুঠামদেহী পুরুষটার দিকে তাকালো। বোঝার চেষ্টা করলো তার মনোভাব, কিন্তু বরাবরের নাই এবারও অসফল হলো। তাই আর অযথা চেষ্টা করলো না, ধীরে মাথা তুলিয়ে সম্মতি জানালো। মাথায় চারদিকে ছড়ানো বন্দুকের নলগুলোর দিকে তাকিয়ে ঢোক গিলে কাজী সাহেব সকল কাগজপত্রে এক নজর চোখ বুলিয়ে আড়ষ্ট গলায় বিয়ে পড়ানো শুরু করলো। ইসলামী শরীয়ত অনুযায়ী পাত্রীকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য তিনি গলা পরিষ্কার করলেন। রায়পুর নিবাসী সম্মানীয় খালিদ শিকদারের সুযোগ্য কন্যা প্রহেলিকা শিকদারের সহিত একই রায়পুর নিবাসী জনাব সাদমান শিকদারের জ্যেষ্ঠ পুত্র আবরা শিকদার প্রণয়ের সহিত 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া উপস্থিত সকল সাক্ষীদের সম্মতিতে আপনি কি এই বিবাহে সম্মতি আছেন? যদি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলুন। কাজী সাহেবের প্রস্তাবের কণ্ঠে ধ্বনিত প্রতিটি বাক্যে গা শিউরে উঠল প্রহেলিকার। মাথায় বেনারসির ঘোমটা আঙুলের মুঠে শক্ত করে চেপে ধরল। কণ্ঠরলি চিরেসি চিরচেনা গভীর জীবনের গতি পরিবর্তনের শব্দটা বেরিয়ে আসতে চাইল, কিন্তু প্রহেলিকা অনুভব করল এই বিপদ নীরবতার মাঝেও তার গলা দিয়ে রা বের হচ্ছে না। সমুদ্রের বড় বড় উত্তাল ঢেউ যেমন প্রবল উচ্ছ্বাসে সমুদ্র তটে আছড়ে পড়ে, প্রহেলিকার অন্তরের সমুদ্রেও তেমন আবেগের এক সর্বগ্রাসী ঘূর্ণি তৈরি করেছে। বলমা কবুল। ক ঠিক সেই মুহূর্তেই কানফাটা এক বিকর্ণ বিস্ফোরণের শব্দে বাকিটুকু গলায় আটকে গেল প্রহেলিকার। চকিতে সে পাশ ফিরে অন্তহীন সমুদ্রের পানে তাকালো। কিছু বুঝে ওঠার আগে আবার নক্ষত্রে ঘেরা আকাশ চিরে আলোর বেগের উল্কার মতো জ্বলন্ত কিছু একটা আছড়ে পড়ল উত্তাল নদী সমুদ্রে। চোখের পলকে আবারও বিস্ফোরণ। কয়েক হাজার মেগাটন টিএনটি সমকক্ষ এনার্জি সম্পন্ন হলো মুহূর্তে। সমুদ্রের বিশাল জলরাশি প্রচণ্ড বিস্ফোরণের প্রভাবে যেমন ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। লক্ষ কোটি টন পানি কয়েক সেকেন্ডের মধ্যে ছিটকে পাহাড় সমান উচ্চতায় পৌঁছে গেল। একত্রে ঘুরতে ঘুরতে পরিণত হলো প্রলয়ঙ্কারী বিশাল এক ঘূর্ণিতে। মাঝ সমুদ্রের প্রবল বাতাসে ধাক্কায় ঘূর্ণিটা সমুদ্র পেরিয়ে দ্রুত উপকূল দিকে ছুটে আসতে লাগলো। এসব অপ্রাকৃতিক দৃশ্য দেখে হতভম্ব প্রহেলিকা। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না প্রহেলিকা। সমস্ত হিসাব তালগোল পাকিয়ে যাচ্ছে। কোনো অপ্রাকৃতিক দুর্যোগের খবর তো ছিল না, তাহলে এগুলো কি যা সমুদ্রে পড়ল? একটা ঘটনা মস্তিষ্কের প্রসেস হওয়ার আগে আরেকটা বিধ্বংসী লীলা শুরু হয়ে যাচ্ছে। উপস্থিত সকলে সম্পূর্ণ হতবাক। আতঙ্কের ঠান্ডা স্রোত পৌঁছে যাচ্ছে তাদের হাড়ের গভীরে। দেহে আসা ঘুড়িটার দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো প্রণয়, অতঃপর পাশ ফিরে তাকালো প্রহেলিকার দ্বিধাগ্রস্ত মুখের পানে। তার কালচে লাল ওষ্ঠজোড়া ফুলে উঠল এক ভয়ানক ক্রূর হাসি। প্রহেলিকার আরও কাছে সেটে এসে বসলো প্রণয়। তার কানের কাছে মুখ নিয়ে বরফের মতো ঠান্ডা স্লথ গলায় ফিসফিস করে বলল, নাও ইয়োর টাইম ইজ ওভার অ্যান্ড দ্য গেম ইজ অন। প্রণয়ের ফিসফিসানো কণ্ঠে চমকে উঠল প্রহেলিকা। বিদ্যুৎ বেগে ফিরে তাকালো প্রণয় নির্বিকার মুখের পানে। সমুদ্রের বুকে মরণ ঝড় উঠেছে। এমন বিপদ সংকুল পরিস্থিতিতে প্রণয়ের নির্লিপ্ততা প্রহেলিকার মনের গভীরে সন্দেহের বিষাক্ত বীজ রোপণ করে দিল। খানিক ভরকে গেল প্রহেলিকা। মাথাটা চক্কর দিয়ে উঠল তার। আতঙ্কিত চিত্তে তীব্র ভয় মিশ্রিত কণ্ঠে সে আর্তনাদ করে উঠল। প্রণয়কে বাহু ঝাঁকিয়ে শুধালো, এগুলো কি হচ্ছে প্রণয়? তুমি নিশ্চয়ই সবটা জানো। তুমি আমার সাথে ডাবল গেম খেলছো, তাই না? প্রাণ ভয়ে প্রহেলিকার চোখ মুখ ধীরে ধীরে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। ভ্রুকুটি করে তাকালো প্রণয়। চরম বিরক্তিতে মুখ বিকৃত করে সে অবজ্ঞা সুরে বলল, কি আশ্চর্য, গাঁজা ফুকেছ নাকি? আমাকে তো তুমি আটকে রাখলে, কাল থেকে গোসল করতে পারিনি, সেখানে আমি কি করব? শান্ত সমুদ্র তো ততক্ষণে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন বিশাল বিশাল জলরাশি ঝড়ের বেগে এসে আছড়ে পড়ছে উপকূলে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে চারপাশ সবকিছু। সাথে মরার ওপর খাড়া খাড়া স্বরূপ আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। গুড়গুড় করে আকাশের দক্ষিণ দিকের কোণে
কালো মেঘের দল ভারী হয়ে জমছে। কামানের গোড়ার মতো গর্জে উঠছে বিদ্যুৎ। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে চারপাশটা। পরিবেশের এই চরম অস্বস্তি শীতলতায় গার্ডদের মাঝে হইহট্টগোল শুরু হয়ে গেল। প্রাণ বাঁচানো তাগিদে প্রহেলিকাকে পাহারাদারগুলো যেন তাদের প্রভুভক্তি বিসর্জন দিল। যে যেদিকে পারল নিজেদের চামড়া বাঁচাতে ছুট লাগালো। দিশারা হয়ে পড়ল প্রহেলিকা। কাজী আর উকিল তো ভয়ে ইতিমধ্যেই নিজেদের প্যান্ট ভিজিয়ে ফেলেছে। তাদের পালানোর কোনো পথ নেই। আজ বুঝি বেঘরে মারা পড়তে হবে। দেখতে দেখতে মাত্র 5 মিনিটের ব্যবধানে পুরো সি বিচ সম্পূর্ণ ফাঁকা। উত্তর থেকে দক্ষিণে প্রচণ্ড বেগে বয়ে আসছে বাতাসের তুমুল ধাক্কা। দাঁড়িয়ে থাকে সোজা হয়ে বসা দায়। উপকূলীয় বড় বড় গাছগুলো শেকড় সহ ডান থেকে বামে দুলে যাচ্ছে বারংবার। কিন্তু এই কিছুর মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর ও আশ্চর্যের ব্যাপার হলো লক্ষ লক্ষ টন জলের এই বিশাল কুণ্ডলিটা তীব্র বাতাসের ধাক্কায় দিক পরিবর্তন করে অন্যদিকে ঘুরে গেছে। অথচ এই ঘূর্ণির ভয়ে পালিয়ে গেছে সব গার্ড। ব্যাপারটা সাধারণ নয়। কেউ খুব ঠান্ডা মাথায় সূক্ষ্মভাবে নিখুঁত হিসাবে চালটা চেলেছে। গার্ডদের পালিয়ে যেতে দেখে ক্রোধে ফেটে পড়ল প্রহেলিকা। অকর্মণ্যের দল সবকটা, কাউকে লাগবে না তার। বেছে বেছে তার কপালে জুটেছে এই একদল অকর্মণ্য কাপুরুষ। তাতে দাঁত চেপে উগড়ে আসা রাগটুকু গিলে নিল প্রহেলিকা। আর মাত্র কয়েক মিনিট, তারপর ভূমিকম্প আসুক বা সুনামি, সারা দুনিয়া তাবাহ হয়ে গেল, তার জাস্ট কিছু আসে যায় না। প্রহেলিকা এসবই ভাবছিল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো হেলিকপ্টারের ব্লেডের ভারী শব্দ। সে ভেবেছিল গার্ডদেরকেও হয়তো ফিরে আসছে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে স্লাইডিং ডোর খুলে একে একে বেরিয়ে এলো কালো পোশাক পরিহিত 5 জন পেশাদার খুনি। সবার হাতেই অটোমেটিক AK-47। লোকগুলোকে দেখা মাত্রই আঁতকে উঠল প্রহেলিকা। এগুলো তার খুব চেনা। প্রহেলিকা পলক ফেলার আগে মাস্ক পরিহিত বিশালদেহী লোকগুলো বুলেটের বেগে ছুটে এসে চেপে ধরল প্রণয়কে। মুহূর্তের মধ্যে কালো কাপড় দ্বারা তার চোখ বন্ধ করে বেঁধে ফেলল, যাতে সামনের ঘটনার কোনো দৃশ্যই সে প্রত্যক্ষ না পায়। সামান্যতম বাধা দিল না প্রণয়। সে নিজেকে সঁপে দিল লোকগুলোর হাতে। তাদের পেশা হত্যা। তাদের ঠোঁটের কোণে লেগেছিল এক চমৎকার হাসি, যার চোখ এড়ালো না প্রহেলিকার। লোকগুলো প্রণয়কে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলে প্রণয়ের হাত চেপে ধরে আর্তনাদ করে উঠল প্রহেলিকা। ওদের আটকাতে সে ঝাঁপিয়ে পড়তেই লোকগুলো একজন পকেট থেকে রিভলভার বের করে সোজা ঠেসে ধরল প্রহেলিকার কপালে। ফ্যাঁসে ঠান্ডা গলায় ভয়ঙ্কর হুমকি দিল, 100 কোটির অর্ডার আছে। আমাদের কাজে বাগড়া দেওয়ার চেষ্টা করলে এখনই ঘিরে উড়িয়ে দেব। চল হাট। কথা শেষ করলেই প্রহেলিকার তলপেটে সজোরে এক লাথি দিল লোকটা। ওদের বিকৃত চোখ মুখ বলছে ওরা সাধারণ কোনো কিডন্যাপার নয়, ঠান্ডা মাথায় প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্রী প্রহেলিকা নয়। এত বছরের মেহনত, এত ঝড়ের পর পাওয়া ভালোবাসা এই সামান্য তেলাপোকার ভয়ে ছেড়ে যাবে? এটা সে কিছুতেই মেনে নেবে না প্রহেলিকা। লাথি খেয়ে উল্টে পড়ল প্রহেলিকা। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেল। নিজেকে সামনে নিল। প্রণয়ের দিকে তাকিয়ে মনোবল বেড়ে গেল। কোমর থেকে নিজের রিভলভারটা বিদ্যুৎ বেগে বের করে সোজা তাক করে ধরল প্রধান খুনির মাথা বরাবর। চোখ দুটো তার রক্তবর্ণ, চোখে অপ্রতিরোধ্য জেদ, গলার প্রতিটি শিরা ফুলে উঠেছে। ওকে ছাড় বলছি। ওর এক চুর নাড়লে এখানে মগজ ফুটে করে দেবো। কিন্তু প্রফেশনালদের সামনে দাঁড়ানো কি এত সহজ? এখানে একটা ভুল আর দ্বিতীয়টা বুলেট। প্রহেলিকার হাত কাঁপছে উত্তেজনায়। লোকটা এক চোখ অন্ধ, কিন্তু অন্য একটা চোখই হাজার চোখের চেয়েও বেশি শক্তিশালী। প্রহেলিকার ট্রিগার টানার সাথেই লোকটা হাঁটুর সাহায্যে দ্বিতীয়বারের মতো সজোরে আঘাত করল তার তলপেটে। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না প্রহেলিকা। ব্যথায় মুখ বিকৃত হয়ে কুকিয়ে উঠল। মুখ দিয়ে অস্পষ্ট বেরিয়ে এলো ব্যথাতুর আর্তনাদ। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো প্রহেলিকার। হাত থেকে রিভলভারটা ছিটকে দূরের বাড়িতে গিয়ে পড়ল। আরেকটা লোক ঝড়ের বেগে এগিয়ে গিয়ে প্রহেলিকার রিভলভারটা কুড়িয়ে নিজের পকেটে ভরে নিল। প্রহেলিকার চোখের সামনে প্রণয়কে তুলে নিয়ে হেলিকপ্টারের আকাশে উড়ে দিল তারা। এই দৃশ্য দেখে সর্বস্ব হারানোর বেদনায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল প্রহেলিকা। না, আমি আবার প্রণয়কে হারিয়ে ফেলতে পারি না। প্রণয়, আমি দুনিয়া জ্বালিয়ে দেব, শেষ করে দেব সব কিছু। প্রহেলিকার সেই মরণ চিৎকার মিলিয়ে গেল সমুদ্র তলের গর্ভধারিণী ঢেউয়ের মাঝে। বধূ বেশে এসে একা দাঁড়িয়ে রইল এই জনমানবহীন প্রলয় ক্ষেত্রে। বরাবর মতো আজও সে সর্বহারা শূন্য। হেলিকপ্টারের শব্দে ধীরে ধীরে স্নান হয়ে ফিরে গেল ঝড়ের বাতাসে।
বালির উপরে ধসে পড়া পর্বতের মতো গড়িয়ে পড়ল প্রহেলিকা। কিছুক্ষণের নীরবতা, অতবার হাঁটুতে মুখ গুজে ডুকরে কুঁদে উঠল সে। আবার হেরে গেল সে। আবারও হেরে গিয়েছিল। এখনো হেরেই গেল। আজও তো তার সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার কথা ছিল। ভালোবাসা এত কাছে থেকেও হাতের মুঠো গলে ফসকে গেল। এই যোজন যোজন দূরত্ব তবে কি আর আজন্মের অভিশাপ? ধরণী কাঁপিয়ে আবারও চিৎকার করে উঠল প্রহেলিকা। হু হু করে কেঁদে উঠে বলল, আল্লাহ, মন থেকে কিছু চাইলে তুমি নাকি তোমার বান্দাকে কখনো খালি হাতে ফেরাও না। তাহলে আমি কি তোমার ইবাদত করিনি? আমি কি তোমার বান্দি নই? আমি কি তোমার দেওয়া ফরজ পালন করিনি? তাহলে আমার জীবনটা শূন্য কেন? আমি জীবনে সবচেয়ে বেশি যেটা চেয়েছি সেটাই কেন আমার কপালে জোটালে না? কেন আমাকে দিলে না? কান্না ভেঙে পড়েছে প্রহেলিকা। কণ্ঠ হঠাৎ থেমে গেল। বাতাসে ভেসে এলো চিরচেনা শব্দ। আবারও হেলিকপ্টারে ব্লেডের গর্জন। হাতে তালুতে ভেজা চোখ দুটো মুছে সে চকিতে তাকায় আকাশপানে। দূর থেকে জমার বাঁধা কালো মেঘের বুক চিরে বেরিয়ে এলো দুটো কালো রঙের মিলিটারি হেলিকপ্টার। দানবীয় পাখা দুটো প্রবল বেগে ঘুরতে ঘুরতে ঠিক শটান এসে থামলো প্রহেলিকার পায়ের কাছে, বালু উড়িয়ে। প্রহেলিকা জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইল। তার অবচেতন মন বলছে, এই হেলিকপ্টারের ভেতর থেকে যে নামবে সে তার সমস্ত চাল এক নিমিষে উল্টে দিয়েছে, তার নিখুঁত খেলাটাকে ছারখার করে দিয়েছে। এই ভাবনার মাথায় আসতে শরীরের সমস্ত রক্ত দপ করে মাথায় উঠে গেল প্রহেলিকার। সে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার পানে। হেলিকপ্টারের গ্লাস ডোর সশব্দে স্লাইড করে খুলে গেল। পয়েন্ট নিমোর এই নোনা সমুদ্র সৈকতে পা রাখল এক তেজস্বী রমণী। দুপুরে তপ্ত সূর্যের মতো তার রূপের ঝালুস আর আগুনের মতো দৃষ্টি। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত রমণীকে দেখে পাথরের মূর্তির মতো ফ্রিজ হয়ে গেল প্রহেলিকা। চোখ দুটো গোল গোল করে বোকার মতো তাকিয়ে রইল সে কিছুক্ষণ। মাথা থেকে পা পর্যন্ত নারী মুক্তিকে স্ক্যান করলো প্রহেলিকা। মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল মুহূর্তে। সে কি অতিরিক্ত শখ খেয়ে পাগল হয়ে গেছে? কিছুতেই সে হিসাব মেলাতে পারছে না। সে কি ঠিক মানুষকে দেখছে? কিন্তু তা কি করে সম্ভব? চলন বলন আচরণ কিছুই তো মেলে না। সামনে দাঁড়িয়ে থাকা রমণী নিঃসন্দেহে তেজশ্রী, আইডিয়াল ফিমেল, শারীরিক গঠনে সম্পূর্ণ ফর্মাল আউটফিট, গায়ে কালো শার্ট যার হাত দুটো কোনো অবধি চমৎকারভাবে ফ্লোর করা, ম্যাচিং ফর্মাল কালো প্যান্ট। নীলাভ চোখ দুটো আপাতত দৃষ্টিতে শান্ত হলো মারাত্মক রকমের বিপজ্জনক। হাঁটুর নিচ অবধি নেমে যাওয়া লম্বা ঘন চুলগুলো ওপরে তুলে নিখুঁত পনিটেল করা। মুখের সেই চিরচেনা অবলা ভীতু নারীসুলভ ভাবটা কোথায় যেন চিরতরে হারিয়ে গেছে। তার দুই পাশে সংস্ক্রিয় রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা গোটা 20 স্পেশাল গার্ড। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না প্রহেলিকা। প্রথম পলকে সে ভেবেছিল হয়তো প্রিয়স্মিতা, কিন্তু এই লম্বা চুল আর বরফের মতো চাহনি চিল্লিয়ে বলছে এটা প্রিয়স্মিতা নয়, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কেউ। তুই? প্রহেলিকার ফ্যাকাশে ঠোঁট চিরে কেবল এই একটা কথাই বের হলো। তার প্রতিটি অঝরে ঝরে পড়ল বিস্ময়ের কৌতূহল আর অবিশ্বাস। হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। বলে প্রহেলিকার পানে আরও 2 কদম এগিয়ে গেল প্রিয়তা। তার দীপ্তময় সমুদ্র নীল চোখে দাউ দাউ করে জ্বলছে বর্ষপুরাণ ছাই চাপা এক দুপ্ত প্রতিশোধের আগুন। ক্ষোভটা বোধহয় দশক পুরাতন। সেই চাউনির সামান্য ঝলক দৃষ্টি বিনিময় প্রহেলিকার অবচেতন মনের করে অকারণে তীব্র ভীতি অনুভূত হলো। এমন তো হওয়ার কথা ছিল না। স্বেচ্ছায় নয়, সক্রিয়ভাবে প্রহেলিকার পা দুটো 2 কদম পিছিয়ে গেল। তার মনে হলো শক্ত বালি বুঝি হঠাৎ চোরাবালিতে রূপ নিয়েছে এবং সে তলিয়ে যাচ্ছে অতলে। বুক চিরে আসা ভারী ভারী নিঃশ্বাসগুলো কোনোরকম চেপে নিজেকে ধাতস্থ করল প্রহেলিকা। নিজের ভেতরের কাঁপাকাঁপিকে কড়া শাসনিতে ধমকে উঠল সে। হতাশে মাথা কি একদম খারাপ হয়ে গেছে তোর? একটা সামান্য চুনোপুটির ভয়ে পিছিয়ে যাচ্ছিস? তোর একটা চুলও বাঁকা করার ক্ষমতা ওর নেই। ভুলে যাস সে ইজ লুজার। কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মানসিকতাকে জোড়াতালি দিয়ে সামনে নিল প্রহেলিকা। ঠোঁটের কোণে একটা ব্যঙ্গাত্মক কৃত্রিম হাসি ফুরিয়ে তুলে সে দাম্ভিক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই আমাকে ভয় দেখাতে এসেছিস? এই প্রহেলিকা শিকদারকে? নাইস নাইস জোক। তুমি বলছো তুমি ভয় পাচ্ছ না? প্রিয়তার কথায় হু হু করে হেসে উঠল প্রহেলিকার। এই প্রহেলিকা শিকদার ভয় পাবে তোমায়? প্রহেলিকা হাসতে হাসতে বাড়িতে বসে পড়েছে, কিন্তু প্রিয়তা সম্পূর্ণ নির্বিকার। সে কেবল শান্ত চোখে একটা গার্ডের দিকে দৃষ্টিপাত করল। ঈশানা মাত্রই বালির ওপরে একটা
কালো ফ্লোরিং চেয়ার এনে ফেললো গার্ডটা। ডান পায়ের ওপর বাঁ পা তুলে অত্যন্ত আরামে বসলো প্রিয়তা। জংলি শিকারের মতো প্রহেলিকার শরীরের প্রতিটি হাড় আর প্রতিটি জয়েন্টগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। অথচ তার ঠোঁটের কোণে লেগে থাকা এই বরফ শীতল হাসিটা প্রহেলিকার শিরদাঁড়ায় বরফ জমিয়ে দিতে যথেষ্ট। কিন্তু সেদিকে লক্ষ্য করল না প্রহেলিকা। আর 2টা মিনিট যদি সময় পেতাম, তাহলে আজ নিশ্চয়ই প্রণয় আমার হতো। আফসোসের সুর তুলে বিড়বিড় করল প্রহেলিকা। 2 মিনিট? ঠোঁট নাড়িয়ে কথাটা উচ্চারণ করতেই মৃদু হাসল প্রিয়তা। কিন্তু ঠিক পরের সেকেন্ডে সে হাসি বাতাসে মিলিয়ে গেল। মাধুর্যপূর্ণ মুখটা মুহূর্তে এক পিচাসে ন্যায় বিভৎস রূপ ধারণ করলো। হিংস্র কণ্ঠে ধ্বনিতে বাতাস জমে গেল। শুধু 2 মিনিট? শুধু 2 মিনিট কেন? 200টা জন্ম পেলেও আমার জিনিস আমি কাউকে দেব না। তুই আমার প্রণয়কে কোনোদিনও পাবি না। প্রণয় কখনো তোর হবে না। যা আমার, তা আমারই চিরকালের জন্য। এমন আচানক ভোল পরিবর্তনে মুখের হাসি উবে গেল প্রহেলিকার। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। চারপাশটা তমসাচ্ছন্ন। সন্ধ্যা পেরিয়ে প্রকৃতিতে পুরোপুরি আধা নেমে এসেছে। সাগরের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। এই ভৌতিক পরিবেশে প্রিয়তার এমন খ্যাপাটে কণ্ঠস্বর আরও বেশি ভারী শোনালো। কিন্তু প্রহেলিকার কোনো অংশ কম নয়। কোথায় ফেটে পড়ে সে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল প্রহেলিকা। সব নষ্টের গোড়া তুই। তোর জন্য আমাকে আমার ভালোবাসা হারাতে হয়েছে। তুই আমাকে প্রণয়কে পেতে দিসনি। আমার জীবনের রাহ তুই। তোকে আমি আজ কিছুতেই ছাড়ব না। আগে তো নিজেকে বাঁচা। মানে? হঠাৎ প্রহেলিকার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। বসে থেকে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। ঝোড়ো বাতাসে তার লম্বাটে পনিটেল দুলে উঠল। সে হুঙ্কার ছেড়ে বলল, গার্ডস! পলক ফেলার আগে কালো পোশাক পরিহিত লোকগুলো দুই পাশ থেকে চিলের মতো ঝেঁকে ধরল প্রহেলিকাকে। মুহূর্তেই শুরু হলো ধস্তাধস্তি। প্রহেলিকার সমস্ত আত্মবিশ্বাস চোখের পলকে কর্পূরের মতো উবে গেল। সে এখানে সম্পূর্ণ একা। গার্ডগুলোর দানবীয় শক্তির সামনে তার প্রতিরোধ নেহাতি খড়কুড়ো। প্রিয়তা বাহাতে একটা তুড়ি বাজাতেই চারপাশের জ্বলে উঠল ফ্লাইড লাইট। সেই তীক্ষ্ণ সফেদ রেশমিতে সম্পূর্ণ ফুটে উঠল প্রহেলিকার মুখের চরম আত্মহত্যা। এই দৃশ্য দেখার জন্যই সে এত আয়োজন। 1 পা 2 পা করে প্রহেলিকার সামনে এগিয়ে গেল প্রিয়তা। প্রহেলিকা হতভম্ব, আশ্চর্যচকিত। সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীকে সে চিনতে পারছে না। এ কি সেই মেয়ে যাকে সে বছরের পর বছর বোকা বানিয়ে রেখেছে, যাকে সে গুড অফ নাথিং ভাবত? প্রহেলিকার চোখের ভেতরের এই হতর্কতা প্রশ্নটা স্পষ্ট পড়ে ফেলছে প্রিয়তা। তার ছেলে হাসি খেলে গেল তার ঠোঁট জুড়ে। জবাবটা সে মুখেই দিল। হ্যাঁ, আমি একদমই সেই মেয়েটা যাকে তুই দিনের পর দিন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস। আমি সেই মেয়ে যাকে ভালোবাসার অপরাধে মাকড়সার জালের মতো নোংরা যন্ত্রণার জাল বুনেছিস। আমি সেই মেয়েটা যাকে ভালোবাসার অপরাধে মাত্র 24 বছর বয়সী একটা নিষ্পাপ মাসুম ছেলের জীবন, তার ভবিষ্যৎ, তার সব স্বপ্ন ছারখার করে দিয়েছিস। ভালো মতো সৎপথে বাঁচতে চাওয়া ছেলেটাকে পা ধরে টেনে অপরাধ জগতের দুর্গন্ধযুক্ত পানিতে টেনে ফেলেছিস। হ্যাঁ, ঠিক ধরেছিস। আমি সেই অভিশপ্ত নারী যাকে ভালোবাসার খেসারত তাকে দিতে হচ্ছে তিলে তিলে। তোর মতো পিচ্চাস তাকে বাধ্য করেছে অপরাধ করতে। আজ আমি প্রতিশোধ নেব আমার ভালোবাসার ওপর হওয়া প্রতিটি অন্যায়ের। পাই পাই করে সুচ্ছহ বুঝিয়ে দেব অন্যায় হলে কেমন লাগে। বলে হাত বাড়িয়ে দিল প্রিয়তা। ইশারা মাত্র একটা গার্ড চামড়ার মোটা একটি ভারী চাবুক তুলে দিল প্রিয়তার হাতে। প্রিয়তার সেই জলজলে খুনি চোখ দুটো দেখে ভয়ে থরথর করে কেঁপে উঠল প্রহেলিকার শরীর। নাড়ি ভুড়ি যেন পাক দিয়ে উঠল মুহূর্তে। চাবুকের শেষ অংশটা হাসে পাচাতে পাচাতে বাতাসে একটা সশব্দে সপাট শব্দ তুলল প্রিয়তা। এই এই আজকে বুক ফাটা চিৎকার করে উঠেছে প্রহেলিকা। প্রহেলিকার চোখ দুটো সেই ভয়ে প্রিয়তার প্রতিশোধ পিপাসু আত্মায় ফোঁটা ফোঁটা শান্তির সুধার সম। কিন্তু এই ফোঁটা ফোঁটা শান্তিতে তার মন ভরছে না। তার পৈশাসিক সুখ চাই। আচানক বাতাসে চাবুক ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে প্রহেলিকার পিঠে এক ঘা বসিয়ে দিল প্রিয়তা। আক্রোশে ফেটে পড়ে সে চিৎকার করে উঠল। কিন্তু আজ আমি আর সেই অসহায় নারী নেই যাকে রক্ষার্থে আমার ভালোবাসার নিজের জীবনের বলিদান দিয়েছে। আজ আমি সেই তেজস্বী নারী যে সমাজের প্রতিটি চোখ রাঙানোকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ভালোবাসাকে ছিনিয়ে আনবে।
আর তোর মতো কসাইকে মৃত্যুর উপহার দেবে। 2বার 3বার শতবার প্রতিটি চাবুকের আঘাতে আগেরটার চেয়ে বেশি নৃশংস, তারও চেয়ে বেশি জোরালো। প্রহেলিকার গলা ফাটানো চিৎকার কেঁপে কেঁপে উঠছে জনমানবহীন দ্বীপটার প্রতিটি কোণ। উঁচু উঁচু পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে সেই অমানবিক চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো 3 গুণ 4 গুণ হয়ে। আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে প্রহেলিকার ক্রিমরাঙা মুখমণ্ডল শরীরে মুখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো লালা মিশ্রিত রক্ত। কিন্তু সামনের প্রতিশোধ পিপাসু নারীটির কোনো ক্লান্তি নেই। সে তার সমস্ত ক্ষোভ, সমস্ত ঘৃণা উজাড় করে দিচ্ছে। প্রহেলিকার রক্তে রঞ্জিত হয়ে গেল প্রিয়তার শুভ্র শ্বেত শার্ট। রক্তের প্রতি যাবতীয় ভয় যেন কবে উবে গেছে তার মন থেকে। প্রতিশোধের লেলিহান শিখায় তার পুরো শরীর দাউ দাউ করে জ্বলে উঠছে। দূরে দাঁড়িয়ে থাকা কাজী আর উকিল তো ভয়ে ইতিমধ্যে জ্ঞান হারানোর উপক্রম। মারতে মারতে একসময় হাঁপিয়ে উঠল প্রিয়তা। হাতের রক্তাক্ত চাবুকটা দূরে বালিতে ছুঁড়ে ফেলে সে বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল। প্রহেলিকার খোপা আর চুলের মুঠি ধপ করে খামচে ধরে মুখটা সজোরে ঠেলে ধরলো ভেজা বালিতে। বালিতে মুখ ডুবতেই দম আটকে ছটফট করতে লাগলো প্রহেলিকা। সমুদ্রের নোনা জল আর কাদা তার ফুসফুসে ঢুকে যাওয়ার উপক্রম। ঠিক তখনই তার মনে হলো সে দম আটকে মরেই যাবে। তখন চুল ধরে তাকে একটানে আবারও তুলে নিল প্রিয়তা। প্রহেলিকার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কিছু বলতে শোনা গেল। ঠাস, কানের নিচে এমন এক সজোরে চড় বসালো প্রিয়তা যে প্রহেলিকার মাথাটা ভনভন করে ঘুরে গেল। চুলের মুঠি আরেকটু শক্ত করে খামচে ধরে সে দানবীয় আক্রোশে একের পর এক চড় কষাতে লাগলো। এই চড়টা আমার প্রণয় ভাইকে বছর পর বছর মানসিক অত্যাচার করার জন্য। ঠাস, এই চড়টা আমাদের সাজানো সংসারটা পরিকল্পিতভাবে বিষিয়ে দেওয়ার চেষ্টার জন্য। ঠাস, এই চড়টা আজ আমার একাত্ম ভালোবাসা ভাগ বসানোর স্পর্ধা দেখানোর জন্য। ঠাস, এই চড়টা আমার জীবনের 6টা বছর নষ্ট করার জন্য। ঠাস, এই চড়টা আমার জীবনে ধ্বংস করার চেষ্টা করার জন্য। ঠাস, এই চড়টা আমার প্রণয় ভাইকে মানসিক যন্ত্রণা দিতে দিতে মানসিকভাবে অসুস্থ করার জন্য। ঠাস, এই চড়টা বিগত 9 বছরের ঘটে চলা প্রত্যেকটা ঘটনার জন্য। প্রহেলিকা নরম গলাখানি রক্তে ফেটে পড়ছে, কিন্তু প্রিয়তার হুঁশ নেই। আসলে কি বলতো তুই? তুই যা করেছিস তার তুলনায় এই চড়গুলোর কিছুই না। আমার তো ইচ্ছে করছে। প্রহেলিকার পুরো শরীর তখন ভেঙে চুরমার, সারা মুখে তার কাঁপতে থাকা জ্বর বাঁধা রক্ত। কিন্তু এত কিছুর পরও জখম সাপের মতো ঠোঁট বাঁকিয়ে একটা শয়তানি হাসি ফুটিয়ে তুলল প্রহেলিকা। ঠোঁট দিয়ে চুকচুক শব্দ করে বলল, আমাকে মেরে ফেললেও তুই হেরে যাবি, কারণ কাল রাতে। আর সহ্য হলো না প্রিয়তার। রাগের অগ্নিতে যেন ঘি পড়ল। প্রহেলিকার মুখের কথা কেড়ে নিয়ে সে তার তলপটে সজোরে একটা লাথি বসিয়ে দিল। বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর সাহায্যে প্রহেলিকার রক্তাক্ত চোয়াল শক্ত করে চেপে ধরে বরফের মতো ঠান্ডা হিসিসে গলায় সে ফিসফিস করে উঠল, আমার কপালে কি বোকাচন্দ্র লেখা আছে? তুই কি ভেবেছিলি আমি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনিক্যাল কারসাজি বুঝি না? আমাকে কি তোর গর্ধ মূর্খ বা গবাদি পশু পেয়েছিস? তোর পাঠানো প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ভিডিও যে ফেক ছিল তা কি আমি প্রথম দেখা দিয়ে বুঝেছিলাম না? তবুও ফরেন্সিক টেস্ট করিয়েছি। তোর কি মনে হয় তুই আমাদের মধ্যে দ্রুত তৈরি করতে পারবি? যেদিন আমি জানতাম প্রণয় ভাই আমার নয়, সেদিন আমি তাকে ভালোবেসেছি। আর আজ যখন সব শেষ হয়ে যেতে, তবু আমার ভালোবাসা এক চুল পরমাণু নড়চড় হবে না। মুখের সমস্ত হাসি নিভে গেল প্রহেলিকার। আধারে নিমজ্জিত হলো তার রক্তমাখা মুখটা। চুলের মুঠি ধরে আতঙ্কিত তার গলা টিপে ধরল প্রিয়তা। অমানবিক শক্তিতে রুদ্ধ হয়ে গেল প্রিয়তার শ্বাসনালী। কয়েক সেকেন্ডের মধ্যে চোখ উল্টে গেল তার। ভেজা কর্দমাক্ত বাড়িতে হাত পা ছুটিয়ে ছুটতে শুরু করলো সে। মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বের হতে চাইল, কিন্তু সেই আওয়াজ প্রিয়তার পাথরের মতো শক্ত মন পর্যন্ত পৌঁছালে তো? প্রিয়তার আঙ্গুলের ধারালো নখগুলো ধীরে ধীরে চামড়া ভেদ করে প্রহেলিকার শ্বাসনালীর গভীরে দেবে যাচ্ছে। তখন সাপের মতো ফুসফুস করছে প্রিয়তা, তুই আমার সাথে অনেক গেম খেলেছিস, এবার আমার পালা। চিন্তা করিস না, এত সহজে মরতে দেব না তোকে। মরণ তোর জন্য মুক্তি, আর আমি তোকে মুক্তি পেতে দেব না। বেঁচে থাকবি তুই। প্রতিটি সেকেন্ড উপলব্ধি করবি কেবল নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার মৃত্যু হয়, বরং আসল মৃত্যু সেটা যেখানে প্রাণ থাকে কিন্তু জীবনের আনন্দ থাকে না। প্রতিটি সেকেন্ডে তিলে তিলে মরবি তুই। যন্ত্রণা তোর পাতে তরপাতে মরবি, আর আমি পৈশাসী সুখ নিয়ে তা দেখব। আবারও মৃত্যুর মেখে
টেনে দিল প্রিয়তা। মুক্তি পেতেই দুই হাতে গলা চেপে ধরে কাঁচতে কাঁচতে মাটিতে লুটিয়ে পড়ল প্রহেলিকা। কপের সাথে গলা চিরে রক্ত উঠে আসছে, চোখ দুটো লাল হয়ে গেছে, দম আটকে আসার উপক্রম। প্রিয়তা গাড়ির দিকে তাকাতেই সে ফ্লোডিং কালো চেয়ারটা এনে রাখলো প্রিয়তার সম্মুখে। চাবুক চালাতে চালাতে সে ক্লান্ত, বিশেষ করে তার বর্তমান শারীরিক অবস্থার ক্লান্তিটা একটু বেশি জেঁকে বসেছে। পায়ে পা তুলে অত্যন্ত আয়েসি ভঙ্গিতে বসল প্রিয়তা। কপালে পাশ দিয়ে গড়িয়ে পড়া মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছে সে হঠাৎ ঠান্ডা চোখে প্রহেলিকার ছিন্নভিন্ন অবয়বের দিকে তাকালো। বালির ওপর চিত হয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে প্রহেলিকা। আরেকটু হলেই যেন প্রাণটা বেরিয়ে যেত। প্রিয়তা আয়েশ করে দেখছে প্রহেলিকার এই অবস্থা। এবার যেন তার মনে একটু স্বস্তি লাগছে। গার্ডকে আবারও গলা উচ্ছেড়ে ডাকলো প্রিয়তা। সাথে সাথে একটা গার্ড এসে ওয়াটারমেলনের জুস ভর্তি কুন্ড গ্লাস জার এনে প্রিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয়তা জুস ভর্তি জারের স্টটা মুখে ঢুকিয়ে আরাম করে সিপ দিতে লাগলো। ঠান্ডা ঠান্ডা জুস পেটে পড়তেই যেন শরীরে জুড়িয়ে গেল। প্রিয়তার হাতে তর্জনী তুলে প্রহেলিকার পানে তাক করলো। কিছু ভাবার ভঙ্গিতে বলল, আমার জায়গাটা কোথায়? তোমার জায়গাটা কোথায় আমি বুঝতে পারি। বিয়ে করার খুব শখ তোমার, তাই না বড় আপা? তাহলে আমার জামাইকে একলা পেলেই শকুনের মতো খামলে পড়ো। শৈলী খুব রস। কিন্তু প্রহেলিকার তরফ থেকে কোনো জবাব এলো না। তাই প্রিয়তা নিজেই নিজের প্রশ্নের উত্তরে খুব খুব দুঃখমুখী করে চরম হতাশা নিয়ে বলল, আহারে, আর হবেই না কেন? 32 বছরের কচি ভার্জিন কুমারী, মাথা তো নষ্ট হবেই। এখন আমি ছোট বোন হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, বড় বোনের একটা গতি করা, কি বলো? প্রিয়তার কথা কর্ণকুহরে পৌঁছাতেই শিউরে উঠল প্রহেলিকা। বেহুশ কথার মতোই শারীরিক কিংবা মানসিক কোনো জড়ই নেই গায়ে। এরই মধ্যে প্রিয়তার কণ্ঠ আবারও ভাসা এলো, ওহো, তোমার জন্য এখন এই মাত্র মধ্যে উপযুক্ত পাত্র কোথায় পাই? যদিও তোমার যৌবন জ্বালা অনেক, যে সে পুরুষের কর্ম নয় তোমাকে সামলানো। গালে হাত দিয়ে প্রিয়তা যেন গভীর ভাবনায় পড়ে গেল। সে চারপাশে চোখ ঘুরিয়ে গার্ডদের ভালো মতো দেখতে লাগলো। সব গার্ড 25 থেকে 40-এর মধ্যে, লম্বা চওড়া তাগড়া। এসব পছন্দ হলো না প্রিয়তার, নাক সিটকালো। হতাশ হতে নিলেই হঠাৎ এক কোণে চোখ পড়ল প্রিয়তার। ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে গেল তৎক্ষণাৎ। পট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা, উচ্ছ্বাসিত মেজাজে বলল, কংগ্রাচুলেশন বড় আপা, তোমার জন্য রাজ্যটা খুঁজে পেয়েছি। প্রিয়তার হাব ভাব দেখে ভরকে গেল শতজনীয় কাজী। বেচারা লোকটা বেশ বুঝতে পারছে সে আচ্ছা গ্যারাকলে ফাঁসতে চলেছে। তিনি ভয়ে ভয়ে উকিলের আড়ালে লুকানোর চেষ্টা করলো, কাজই দিল না। চোখের পলকে প্রিয়তা পৌঁছে গেল তার সামনে। প্রিয়তাকে আপদমস্তক দেখে ভয় চুপসে গেল কাজী। এই জীবনে কত কত মেয়ে দেখেছে, কিন্তু এমন মেয়ে দেখেনি সে। প্রিয়তা সটান প্রশ্ন হলো, কি কাজী সাহেব, আমার সুন্দরী রমণী যুবতী বড় বোনকে আপনার পছন্দ বিয়ে করতে চান? এমন সুন্দর বউ নিশ্চয়ই আপনার ঘরে নেই? প্রিয়তার পানে এক নজর তাকিয়ে বোকা বনে গেল লোকটা। মাইয়াটা বলেটা কি? একটা শুকনো ঢোক গিল কাজী। বেকায়দায় পড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো, বউ তো একটা তার ঘরে আছেই, এরকম রণচণ্ডী না হলেও সুপারি বীজ থেতলে দেওয়ার জন্য যথেষ্ট। কাজীকে প্রশ্নের জবাব না দিতে দেখি ভ্রুকাজ করল প্রিয়তা। গার্ডের দিকে তাকাতেই গার্ড নিজের পকেট থেকে রিভলভার বের করে প্রিয়তার হাতে দিল। বন্দুক দেখেই হালুয়ার টাইপ কাজীর হাঁটুর মালাই কাচি কাঁপতে লাগলো থরথর করে। প্রিয়তা হাতে রিভলভারটা এবার সোপাস নাড়িয়ে বন্দুকের মাথায় ফু দিতে লাগলো আলতো করে। কাজী সাহেব সাথে সাথেই পায়ে পড়ে গেল প্রিয়তার। কাকুতি মিনতি করে বলতে লাগলো, আম্মা জান, আমাকে মারবেন না দয়া করে। রিভলভার ধাতব ঠান্ডা নলটা কাজীর চোখের পাশে ঠেসে ধরল প্রিয়তা। শান্ত অথচ ধারালো কণ্ঠে বলল, মারবো না এক শর্তে। কি কি কি? বিয়ে করতে হবে, জাস্ট সে ইয়েস অর নো। কিন্তু সে ইয়েস অর নো, চেঁচিয়ে উঠল প্রিয়তা। ধমকের সাথে এবার কাঁপতে কাঁপতে কাপড় চুপসে গেল কাজীর। জলে কুমির ডাঙায় বাঘ, ঘুড়ি ঘরের বউ আর বাইরে ভাগেনি। ইস রে, ইয়েস, তাহলে একটা যুবতী বউ আর 50 কোটি টাকা ক্যাশ। অ্যান্ড ইউ সো নো, তাহলে রাজি রাজি, আমি রাজি। বিজয়ী হাসল প্রিয়তা। দ্যাটস গ্রেট। সরে গেল প্রিয়তা। কাজী যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু প্রহেলিকাও যে চিজ, সেটাও তো দেখা হয়ে গেছে কাজীর। আর ঘরোয়া দুটোর কথা একসঙ্গে ভাবতেই কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে
যাচ্ছে কাজীর। সে হাত তুলে আল্লাহর নিকট ফরিয়াদ জানালো, জীবনটা বুঝি এভাবেই শেষ হওয়ার ছিল মাবুদ? আমার দ্বারা কি এমন পাপ হয়েছিল যে আমার জীবনে নারী না পাঠিয়ে আজও পাঠিয়েছ বারংবার? গার্ডদের ইশারা দিতেই গার্ডরা টেনে হিঁচড়ে কাজীর সামনে নিয়ে এলো প্রহেলিকাকে। প্রিয়তার হাতে এবার আর চাবুক নেই, বরং হকি স্টিক। এই হকি স্টিক এক একটা বাড়ি খেলে আর দেখতে হবে না। প্রহেলিকার সামনে পায়ের ওপর পা তুলে বসলো প্রিয়তা। আঙুলের সাহায্যে হকি স্টিক ঘোরাতে ঘোরাতে বাঁকা হেসে বলল, বড় আপা, তোমার জন্য কোচি হাজবেন্ড নাশাপাতির মতো বর খুঁজে এনেছি। একদম দিনদার, 5 ওয়াক্ত নামাজি, লাভিং কেয়ারিং, কালার রোমান্সও ভালোই করবে, সর্বগুণ সম্পত্তি প্যাকেজ। দেখো তো পছন্দ হয় কিনা। বুড়ো কাজের দিকে তাকাতেই রুচি হলো না প্রিয়তার। রাগে শরীর জ্বলে গেল। শরীরের অবশিষ্ট শক্তি জুগিয়ে তীব্র প্রতিবাদ কণ্ঠে বলল, আমার সঙ্গে মজা করছিস? ফল কিন্তু খুব খারাপ হবে প্রিয়। আজকে দিনটা আমি ভুলবো না। আহা, কত ভাবো আমার কথা। এর জন্য তো তোমাকে এত ভালোবাসি। এবার ঝটপট বিয়েটাতে রাজি হয়ে যাও দেখি, না হলে। প্রিয়তার কথা ধরনে কৌতুকের আড়ালে হুমকিটা স্পষ্ট দেখতে পেল প্রিয়তা। কিন্তু জীবন দিয়ে দেবে, প্রণয় ব্যতীত অন্য কাউকে বিয়ে করবে না। পাশে উকিল মিনমিন করে বলল, ম্যাডাম, যদি উভয়ে দেন একটা কথা বলি। উকিলের দিকে ঘুরে তাকালো প্রিয়তা। তুমি বলবে? আচ্ছা বলো শুনি। বলছিলাম কি ম্যাডাম, এখানে কাজে যদি বিয়ে হয় তাহলে বিয়ে পড়াবে কি? গুড পয়েন্ট। তাহলে এত দারুণ চিন্তার বিষয়। সত্যি তো, এখানে কাজী সাহেব নিজে যদি পাত্র হন তাহলে বিয়ে পড়াবে কে? এ তো আচ্ছা মুশকিল হলো। আমার কাছে কিন্তু একটা সমাধান আছে ম্যাডাম। তাই নাকি? বলো বলো। আসলে ম্যাডাম, হাত চুলকাতে চুলকাতে আমতা আমতা করতে লাগলো লোকটা। প্রিয়তা গার্ডের দিকে তাকালেই পাশের গার্ড বুক পকেট থেকে $100 বান্ডিল বের করে প্রিয়তার হাতে দিল। টাকার বান্ডিলটা উকিলের দিকে ছুঁড়ে মারতেই প্রিয়তা সাথে সাথেই উকিল লোকটা গড়গড় করে বলতে লাগলো, ম্যাডাম, আমিও বিয়ে পড়তে চাইনি। আমি রেজিস্ট্রিও করে দেব, শরীয়ত মোতাবেক বিয়েও পড়ে দেব। হাসলো প্রিয়তা। গুড। তুমি কিন্তু বাড়াবাড়ি করছিস প্রিয়। এবার হাতের রিভলভারটা প্রহেলিকার কপালের ঠেসে ধরল প্রিয়তা। খুব শান্ত কণ্ঠে হুমকে বলল, একদম চুপ স্লাট শালি। তুই আমার স্বামীর সাথে শোয়ার চেষ্টা করেছিস। তোর অনেক চুলকানি। আমার মন চাচ্ছে না তোকে বিয়ে দিয়ে, আমার মন চাচ্ছে 12 বেটা দিয়ে তোর যৌবনের সব রস চিপে নিতে, সব জ্বালায় পানি ঢেলে দিতে। কিন্তু আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এটা করতে পারি না। আবার আমাদের সাথে যা করেছিস তার জন্য মন চাইছে সমুদ্রের পানিতে বালিতে দাফন করে দিয়ে যাই। কিন্তু এটা করতে পারবো না, কারণ মরে গেলে তুই মুক্তি পেয়ে যাবি, উপলব্ধি করতে পারবি না আমাদের সাথে কি করেছিস তুই। তাই তোর জন্য উপযুক্ত শাস্তি এই বুড়ো বামের বউ হয়ে থাকা। শুধু তো পারবি, কিন্তু শান্তি পাবি না। আর এটাই তোর উপযুক্ত শাস্তি। এবার বল, বিয়ে করবি নাকি জাস্ট 2টো বুলেট তোর মগজে ঢুকিয়ে দেব? চুজ ওয়ান। প্রহেলিকা হাতের মুঠো শক্ত করে দিল। বিষাক্ত দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। মনে মনে শপথ করলো, আজকের মূল্য তোকে জীবন দিয়ে চুকাতে হবে প্রিয়তা। হাতে ওয়াচটার দিকে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল প্রিয়তা, জাস্ট 5 পর্যন্ত কাউন্ট করব। 1, 2, 3, 4, 5। চোখ খিচে কাপড় মুষ্টিবদ্ধ করে ধরল প্রহেলিকা, যেন মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। প্রিয়তা ছোট ছোট করে তাকায়, বাঁকা হেসে উচ্চস্বরে হাঁক ছাড়ে, জ্যাকসন। ইয়েস ম্যাম। 7 ফুট উচ্চতার বিশাল দেহি কালো কুচকুচে ফরেনার গার্ড জ্যাকসন ভিড় টেনে সামনে এসে দাঁড়ায়। মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলো মালকিনের হুকুমের। প্রিয়তা তর্জনী দিয়ে প্রহেলিকাকে চিহ্নিত করে বরফ শীতল কণ্ঠে আদেশ দিল, আমার শ্রদ্ধেয় বড় আপুকে তুলে সমুদ্রের মাঝে নিয়ে যাও। তারপর গুনে গুনে 1000 বার পানিতে চুবিয়ে ধরবে। প্রতিবার যখন দেখবে নিঃশ্বাস আটকে মরে যাওয়া উপক্রম, তখন তুলবে, আবার ডুবাবে। এভাবে 1000 টাইম রিপিট। গট ইট? ওকে ম্যাম। ধরফরিয়ে চোখ মেলে তাকালো প্রহেলিকা। তার ভয়ার্ত দৃষ্টি বিদ্ধ করলো প্রিয়তার প্রাণ। এই শরীর এত অত্যাচার সইবে কি করে? সে টুর শব্দ করার সুযোগ পেল না। জ্যাকসন খড়ের আটি তোলার মতো তাকে কাঁধে তুলে নিয়ে সমুদ্রের দিকে হাঁটাতে হলো। প্রহেলিকা হাত পা ছুটতে শুরু করলো, কিন্তু জ্যাকসনের পথের পাথরের মতো শরীর
কোনো প্রভাব ফেল না। অনুগত যন্ত্রের মতো সে সাগরের নোনা পানিতে প্রহেলিকার মাথাটা চুবিয়ে ধরতে লাগলো। বৈদেশিক তৃপ্তি সহকারে পুরো দৃশ্যটা উপভোগ করতে লাগলো প্রিয়তা। কিন্তু শুধু দাঁড়িয়ে থাকাটা তার কাছে একঘেয়েমি মনে হলো। সে গার্ডের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। 1 পপকর্ন। ইয়েস ম্যাম। 2 মিনিটের মধ্যে পপকর্নের ছোট প্লাস্টিক বাকেট নিয়ে হাজির হলো একটা গার্ড। প্রিয়তা অত্যন্ত আরাম করে পপকর্ন মুখে পুড়তে পুড়তে কোনো থিয়েটার স্ক্রিন দেখার মতো পুরো টর্চার উপভোগ করতে লাগলো। মাঝে মাঝে জ্যাকসনকে ইশারা দিয়ে স্পিড বাড়াতে বা কমাতে নির্দেশ দিচ্ছে। হাজারবার চুবানোর পর যখন প্রহেলিকার অবস্থা একেবারে তেনা তেনা, তখন প্রিয়তা হাত নাড়ালো। তুলে নিয়ে এসো। জ্যাকসন তাকে তুলে নিয়ে বাড়িতে ফেলল। জ্যাকসন তাকে টেনে তুলে বাড়িতে আছড়ে ফেলল। প্রিয়তা সরু চোখে প্রহেলিকাকে পরখ করলো। যে এখনো মরেনি। সে ঠান্ডা মাথায় পরবর্তী হুকুম দিল। ওর সামনের অশ্বত্থ গাছে উল্টো ঝুলিয়ে শুকাতে দাও 15 মিনিট। গায়ে সারা রক্ত মাথায় এসে জমা হলে নামাবে। যেমন কথা তেমন কাজ। কিন্তু এত কিছুর পরও প্রহেলিকার মুখ থেকে একটা গোঙানি ছাড়া অপসারণের সুরও বের হলো না। শেষমেশ লাস্ট পপকর্নটা মুখে পুরে দিয়ে উঠে দাঁড়ায় প্রিয়তা। তার চেহারায় চূড়ান্ত নিষ্ঠুরতা ছাপ। এবার কি করবে? ও যখন আমার প্রস্তাবে রাজি হবেই না, তখন সমুদ্রের তটে পুঁতে দাও। জঙ্গল পরিষ্কার না করলে আমার জীবনের আবার বিপদ আসবে। গার্ডরা এক মুহূর্ত দেরি করলো না। ঝটপট বালু সরিয়ে 5 মিনিটের মধ্যে একটা গর্ত করে ফেললো। তারপর প্রহেলিকাকে আবর্জনার মতো সেই গর্তে ফেলে ওপর থেকে মাটির চাপা দিতে শুরু করলো। মাটি যখন তার নাকের মুখের ওপরে উঠে আসছে, দম আটকে আসে উপক্রম। চরম মুহূর্তে সে টিকতে পারল না। প্রহেলিকা আর্তনাদ করে উঠল, রাজি, রাজি, আমি রাজি। ঠোঁটের কোণে এক চিলতে বিজয় হাসি ফুটে তুলল প্রিয়তা। সে এগিয়ে গিয়ে প্রিয়তার চুল ধরে টেনে তুলল গর্ত থেকে। ব্যঙ্গ করে বলল, এই তো গুড গার্ল। প্রাণের মায়া বড় মায়া। তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার কিডনি, লিভার, গর্দা, ফুসফুস সব। কিন্তু প্রমাণ করার বেলায় সবাই নিজেকে ভালোবাসে। কেউ ঘোড়াই না আমার প্রণয় ভাই হতে পারবে। এরপর প্রহেলিকাকে টেনে হিঁচড়ে আবার সেই বিয়ের আসরে বসানো হলো। উকিল ইশারা পেয়ে কাজের দিকে তাকায়। বেচারা কাজী ঘরের বইয়ের ভয়ে ইতিমধ্যেই কালিমা পড়া শুরু করে দিয়েছে। উকিল সাহেব কাজীর কানে বলল, আপনার নাম, বাবার নাম, কোথায় থাকেন সব বলেন মিয়া। কাজীর ভয়ার্ত অবস্থা বেশ মজাই পেল উকিল, কিন্তু কিছু বলার দুঃসাহস করলো না। তাকে এখন বলির বকরা বানিয়ে দেওয়া হয়েছে। তাই চাচা, আপন যান বাচ্চা। কাপা কাপা হাতে কোনো মতে রেজিস্ট্রি খাতার ফর্মালিটি শেষ করলেন কাজী। আবার বিয়ে পড়ানো শুরু হলো। রায়পুর নিবাসী সম্মানীয় খলিল শিকদারের সুযোগ্য কন্যা প্রহেলিকা শিকদার সহিত বড়াইপুর নিবাসী জনাব সুরমান আলীর জ্যেষ্ঠ পুত্র কাজিম কাশেম আলীর সহিত 10,01,000 টাকা ধার্য করিয়া। আপনি কি এই বিবাহে সম্মত আছেন? সম্মত থাকিলে আলহামদুলিল্লাহ কবুল বলুন। প্রহেলিকা কেবল একবার রক্তচক্ষু নিয়ে তাকালো প্রিয়তার দিকে। অতঃপর চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিল। এক শ্বাসে 3 বার বলে দিল, কবুল, কবুল, কবুল। বিজয়ী হাসল প্রিয়তা। এরই নিয়মে কাজীর সাথে প্রহেলিকার বিয়ে সম্পন্ন হলো। উকিল সাহেব একটা শুকনো কাশি দিয়ে বলল, মাশাআল্লাহ, আজ থেকে শরীয়ত মোতাবেক আপনারা স্বামী স্ত্রী। আল্লাহ আপনাদের নেক হায়াত দিক। শোকে শান্তিতে ভরে উঠুক আপনাদের সংসার। উকিলের দিকে এমন দৃষ্টিতে প্রহেলিকা লোকটার কথায় গলা পেঁচিয়ে ধরে একদম সিধিয়ে গেল ভেতরে। 32 বছরের আটকে থাকা শুভ কাজটা অবশেষে সম্পন্ন হলো। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। কৌতুক করে বলল প্রিয়তা। সকলে একত্রে উচ্চারণ করলো আমিন। বিজয়ী হাসল প্রিয়তা। প্রহেলিকার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, তোমার নরক যাত্রা শুভ হোক মিসেস প্রহেলিকা শিকদার। উপস, বিবাহিত জীবন। তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ছোট বোন হয়ে বড় বোনের এত বড় কাজ উদ্ধার করে দিলাম। আমাকে কিন্তু মোটেও ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বামী সন্তান নিয়ে সুখে ঘরকন্না করো। আমি অনেক হ্যাপি। আজকে তাহলে আসি। কথার প্রত্যুত্তরে টু শব্দ করল না প্রহেলিকা। কথা সম্পন্ন করে বসা থেকে উঠে দাঁড়ায় প্রিয়তা। প্রিয়তাকে যেতে দেখে উকিল সাহেব আটকে উঠলেন। ম্যাডাম, আমাকে নেবেন না? ঠিক আছে, আসুন। ম্যাডাম, আমরা কিভাবে যাব? কাজীর অসহায় কণ্ঠ। হাসল প্রিয়তা। এগিয়ে গিয়ে কাজীর শুকনো ঝুলে যাওয়া গালগুলো টেনে দিয়ে বলল, আরে আরে দুলা ভাই,
ম্যাডাম ডাকেন কেন? আমি আপনার ছোট শালিকা। আপনি আমাকে প্রিয় বলে ডাকবেন কেমন? জোরপূর্বক হাসার চেষ্টা করলো কাজী। তুতলে বলল, জি অবশ্যই। দুলা ভাই, আপনাদের জন্য একটা হেলিকপ্টার আমি রেখে যাচ্ছি, বলে ঘুরে যেতে নিল প্রিয়তা। 2 পা এগিয়ে ফের থমকে গেল। আবারও প্রহেলিকার কাছে এসে নরম কণ্ঠে শাসিয়ে বলল, এখানে যা কিছু হয়েছে তার এক বর্ণ যদি বাইরে যায় বা প্রণয় ভাই যদি কিছু জানতে পারে, তাহলে তোমার বিয়ের সুন্দর ফটোটা না, হ্যাঁ হ্যাঁ, বিয়ের ফুটেজগুলো প্রথমে আলোয় হেডলাইট হয়ে যাবে, নিউজ চ্যানেলের হট টপিক হবে, টপ অফ দ্য টক অফ দ্য কান্ট্রি হয়ে যাবে তোমার খবর। খবরের কাগজে বড় বড় করে হেডলাইট হবে, নিউজ চ্যানেলগুলো ব্রেকিং নিউজ হবে। আজকে তাজা খবর, প্রয়াত এসকে কোম্পানির বোর্ড মেম্বারের একজন ইন্ডাস্ট্রিয়াল কলিগ শিকদারের সুযোগ্য কন্যা, স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা প্রহেলিকা শিকদারের গোপন বিয়ে। কার সাথে? এতটুকু বলেই শয়তানি হাসল প্রিয়তা। প্রহেলিকার চোখ মুখ লাল, তবে রাগে কিংবা অপমানে নয়, প্রতিশোধে দাবানলে। রাগটা চিবিয়ে গিলে নিল প্রহেলিকা। ক্রূর হেসে বলল, আজকের দিনটা তোমার ছিল মিসেস তনয়া শিকদার প্রিয়তা, কালকে দিনটা আমার হবে। এবার পালা তোমার হবে মিসেস অয়র শিকদার প্রিয়তা। এটা কোন জায়গা আমি জানতে পারি শুদ্ধ? শুদ্ধের মুখের ওপর কুসুম জুড়ে মেরে কপট রাগ দেখে বলল প্রণয়, তোকে কি বলবো আমি নিজেই জানি না। শুদ্ধ ভাবলেশীন বিছানায় গাইলিয়ে পড়ে আছে, আর মুখের ওপর কালো কালো আঙ্গুরের মতো ঝুলিয়ে এক একটা করে মুখে তুলছে। ওর এত দায়সারা ভাব দেখে গা জ্বলে উঠল প্রণয়ের। তেড়ে এসে লাথি মেরে পড়ল পিঠে। সাথে সাথে মুখ তুবড়ে বিছানার নিচে উল্টে পড়ল শুদ্ধ। ব্যথায় মুখ বিগৃহীত হয়ে গেল। আপনা আপনি 2 হাত নিচে চেপে ধরে দাঁত খিচে পড়ল, শাওয়ার নাতি, আমার ভবিষ্যতের বাতি ফিউজ করে দিলি তো। মা গো! কলার চেপে ধরে হিচ্ছিরে শোয়া থেকে টেনে তুলে নিয়েছে প্রণয়। দাঁত কর্মর করে বলল, আরেকবার লাথি মারলে চিরতরে অন্ধকার হয়ে যাবে। এটা কোনো জায়গা? ঝটফট ফল, আমাকে এখনই যেতে হবে আমার জানার কাছে। না জানে কোন বিপদে আছে। ওর যদি সামান্যতম বিপদ হয়, আমি তো কেশ সেদ্ধ না করেই চিবিয়ে খাবো। ছি গ্যাশালা, দূরে সর আমার থেকে, তোর নিয়ত ভালো না। তুই আমাকে খেতে চাস? ছি ছি, কি সাংঘাতিক। কত রাত তোর সাথে ঘুমিয়েছি, মানে মস্করা করছিস? আমি কিন্তু সত্যি সত্যি মেরে দেবো। আহা, কি আনন্দের কথা। তোমার পা আছে আর আমার পা নেই? আমিও লাথি মারতে পারি, তোমার বাতি অন্ধকার করে দেব। তুমিও ফিউজ, আমিও ফিউজ। হাম টু ডুবেগা সনম, মগর তুমকো সাথ লিখে ডুবেগা। দেখ, আমার একটু মেজাজ খারাপ, ও প্রেগনেন্ট, সামান্য আঘাত ওর অনেক বড় ক্ষতি হতে পারে, আমার বউ বাচ্চার ক্ষতি হবে। প্রণয়ের হাত থেকে কলা ছাড়িয়ে নিল শুদ্ধ। শটান শুয়ে পড়ল বিছানায়, লম্বা হাই তুলে বলল, কোনো বালাই হবে না, চুপচাপ হালকা মতো শুয়ে পড়। আর তোর বউ এলে এমন ভাব করবি যেন এই মাত্র পৃথিবীতে ল্যান্ড করছিস। একদম কিছু বুঝিস না, তোর মতো বোকাচন্ড আর একটাও নেই। এবার মেজাজ খারাপ হলো প্রণয়ের। ঘরটা চারিদিক থেকে বন্ধ, একটু যে বাহিরে জাগবে তার কোনো উপায় নেই। প্রণয় পা ধরে ধরাম ধরাম করে নিচে ফেলে দিল শুদ্ধকে। মুহূর্তে দুজনের মধ্যে কিলাকিলি শুরু হয়ে গেল। দুজনে মারামারি করছিল। এমন সময় দরজার হাতল ঘোরানোর শব্দে থমকে গেল দুজন। ভ্রু কুচকে একে অপরের দিকে তাকালো। মুহূর্তে বুঝে গেল দুজন। তড়াক করে মেঝে থেকে উঠে পড়ল। শুদ্ধের মুখের প্রাণোচ্ছল হাসিটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। সে প্রণয়ের সামনে মিথ্যে হাসির অভিনয় করতে চায় না, তাই দরজা খুলতেই বেরিয়ে গেল শুদ্ধ। প্রণয়ের বুকে যেন চৈত্রের খরা লেগেছে। অকর্তাত নজর জোড়া তৃষ্ণাত চোখে দরজার পানে তাকিয়ে আছে, কাঙ্ক্ষিত মুখখানি দেখার আশঙ্কায়। প্রণয় দেখার সামান্যতম সময়টুকু পেল না। পলক ঝাপটার পূর্বেই প্রবল সমানি নেয় তপ্ত বুকে পা জুড়ে আছড়ে পড়ল তুলতুলে একখানা নরম সত্তা। আরামের তোরে আপনা আপনি চোখ দুটো বুজে আসে প্রণয়ের। হাত দুটো আপনা আপনি চলে যায় পিঠে, আরো শক্ত করে বুকের মাঝে পিষে ধরে ননি মাখনের দেহখানা। ঠোঁট কাঁপে, মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে একটা শব্দ, জান। এতক্ষণ পড়ছিলাম ভালোবাসা সীমানা পেরিয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।